চিত্রা গোসল সেরে সোজা ভেজা গামছা বারান্দায় নাড়তে এসেছে। আশার ফোনে কথা বলছিল। চিত্রার বারান্দায় চোখ পড়তেই চোখ আটকায় তার। আশার এই দৃশ্য দেখে থম মেরে যায়। মুগ্ধ হয়ে তাকিয়ে রয় তার পানে। এতটা স্নিগ্ধ লাগছে চিত্রাকে। মাত্র গোসল করে বের হয়েছে তা মুখ দেখেই বোঝা যাচ্ছে। ভেজা চুলগুলো থেকে পানি পড়ছে টপ টপ করে। ফোনে থাকা নিশীথ হ্যালো হ্যালো করে যাচ্ছে, সেদিকে খেয়াল নেই আশারের। নিশীথ শেষে লাইন কেটে দেয়। চিত্রা চলে যেতেই খেয়ালে আসে আশারের। এই মেয়ে তাকে এক এক রূপে ঘায়েল করছে। দ্রুত রুমে আসে সে। নিঃশ্বাস দ্রুত গতিতে ছুটছে। তখনই কলিং বেল বেজে উঠল। আশার নিজেকে স্বাভাবিক করে দরজা খুলল। প্রহরকে দেখে হেসে বলল, আরে প্রহর যে, আসো আসো। প্রহর ভিতরে প্রবেশ করে বলে, তুমি এখনো যাওনি কেন আশার ভাই? চলো চলো, তোমাকে নিয়ে এসেছি আমি। একটু পরেই যেতাম, তুমি বসো, আমি চেঞ্জ করে আসছি। প্রহর বসার রুমে বসলো। সেখানে একটা ড্রয়িং খাতা দেখলো। খুলে বুঝলো এটা অরিহার। প্রহর দুষ্টুমি করে সেখানে একটা ড্রয়িংয়ে কলমের দাগ দিয়ে দেয়। এরপর সুন্দর করে রেখে দেয়। আশার আসতেই প্রহর উঠে দাঁড়ায়। আশার খেয়াল করে প্রহরের টি শার্টে আমি পাগল লেখাটা। প্রহরের কাছে এসে বলে, তোমার টি শার্টে এটা কে করেছে প্রহর? প্রহর চমকালো, তার টি শার্টে কে কি করবে। দ্রুত খুলে ফেললো টি শার্টটি। পেছনে আমি পাগল লেখাটি দেখে চোখ মুখ শক্ত হয়ে গেল। তবে প্রকাশ করলো না আশারের সামনে। কাজটি যে অরিও বিস্কুটের তা বুঝতে বাকি নেই। আশারের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, আশার ভাই, একটা টি শার্ট দাও না, এটা পরে বের হতে পারবো না। আশার নিজের একটা টি শার্ট এনে দিল। প্রহর আশারের কান অবধি। একটু ঢিলা হয়েছে, তবে খারাপ দেখাচ্ছে না। দুজন বাড়ি থেকে বের হয়ে চিত্রাদের বাড়িতে চলে আসলো। দরজা খুললো এবার অরিহা। অরিহাকে দেখে কটমট চোখে তাকালো প্রহর। এরপর সোজা নিজের রুমে চলে আসলো। টি শার্ট বদলে নিজের একটা টি শার্ট পরে আসলো। বসার ঘরে বসে আরমান সাহেব এবং আশার গল্প করছেন। প্রহর এসে বাবার পাশে বসলো। মরিয়ম সুলতানা কত করে বেলি বেগমকে সবার সাথে গিয়ে গল্প করতে বললেন, তবে বেলি বেগম কিছুতেই রাজি হননি। চিত্রাকে আসতে না দেখে আরমান সাহেব প্রহরকে পাঠালো চিত্রাকে ডেকে আনতে। প্রহর চিত্রার রুমে এসে দেখে চিত্রা শুয়ে আছে, চোখ বন্ধ তার। প্রহর কাছে এসে বলল, এই আপু, ওঠো, ঘুমাচ্ছ কেন? আব্বু ডাকছে। চিত্রা ধরফরিয়ে উঠে বসলো। শুয়ে থাকতে থাকতে কখন চোখ লেগে গিয়েছিল টেরই পায়নি সে। প্রহরকে দেখে বিরক্তিতে চোখ মুখ কুঁচকালো। এরপর বিছানা থেকে উঠে সোজা হাঁটা শুরু করলো। প্রহরও পিছু পিছু আসলো। চিত্রা এবার ওর বাবার সামনে ভদ্রতার খাতিরে কিছু কথা বলল। আশার বুঝলো, তাই আর কথা বাড়ালো না। সে কখনোই চায় না চিত্রা তার জন্য অস্বস্তিতে পড়ুক। সবাই মিলে একসাথে খেয়ে নেয়। মরিয়ম সুলতানা কিছুতেই তাদের যেতে দেয়নি। একেবারে রাতের খাবার খেয়ে যেতে হবে। অজ্ঞতা বেলি বেগম এবং সবাইকে থেকে যেতে হলো। আশার প্রহরের রুমে আছে আর অরিহা চিত্রার। বিকালের সময়টাতে চিত্রা সাজিয়াকে কল করে ডাকে। সাজিয়াদের বাড়ি 2 এলাকা পরেই। সাজিয়া এসে কলিং বেল বাজায়। প্রহর দরজা খুলে সাজিয়াকে দেখে মৃদু হাসে আর সরে দাঁড়ায়। সাজিয়া কেমন আছো বলতে বলতে ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকে অপরিচিত মানুষ দেখে থতমত খেয়ে যায়। আশার, অরিহা আর প্রহর ড্রয়িং রুমে বসে লুডো খেলছিল। বেলি বেগমকে গেস্ট রুমে বিশ্রাম করতে বলেছেন, তিনি সেখানে। চিত্রা নিজের রুমে। আশার এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিয়েছে। প্রহর বুঝতে পেরে সাজিয়াকে উদ্দেশ্য করে বলে, সাজি আপু, চিত্রা আপু নিজের রুমে, তুমি সেখানে যাও। সাজিয়া ধীর পায়ে হেঁটে চিত্রার রুমে আসে। চিত্রা শুয়েছিল। সাজিয়া এগিয়ে যায়, ধপাস করে বসে চিত্রার পাশে। চিত্রা মৃদু হেসে বলে, আসতে কোনো সমস্যা হয়নি তো সাজি? না, তবে বাড়িতে মেহমান আছে, তবুও আসতে বললি কেন? চিত্রা উঠে বসে। সাজিয়া যে আশারদের কথা বলছে তা সে জানে। চিত্রা বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। এরপর চুলগুলো আলগোছে খোপা করে নিল। সাজিয়ার কথায় প্রতি উত্তর না দিয়ে সোজা বেরিয়ে গেল রুম থেকে। সাজিয়া বলদ হয়ে গেল, মেয়েটা কিছু না বলে গেল কেন? চিত্রা রুম থেকে বেরিয়ে রান্না ঘরের উদ্দেশ্যে রওনা হয়। আশাররা খেলছিল। প্রহরের একটা গুটি কাটা গিয়েছে, তাই সে চিল্লাচ্ছে। চিত্রা বসার ঘরে আসতেই পা থেমে গেল তার। সে ভাবতে পারেনি এখানে আছে সবাই। আষাঢ়ের হঠাৎ চোখ পড়ল নীল রঙা সালোয়ার কামিজ পরিহিতা চিত্রার দিকে। আষাঢ়ের সাথে চোখাচোখি হতেই চোখ নামিয়ে রান্নাঘরের দিকে পা চালালো সে। আষাঢ় মৃদু হেসে খেলায় মনোযোগ দিল। চিত্রা প্লেটে খাবার নিয়ে নিজের রুমে আসলো। সাজিয়া চিত্রাকে দেখে ক্ষিপ্ত কণ্ঠে শুধালো,
তুই আমাকে ডেকেছিস এখানে বসিয়ে রাখার জন্য? কোথায় হাওয়া হয়ে গিয়েছিলি? চিত্রা খাবারের প্লেট সাজিয়ার সামনে রেখে নির্লিপ্ত কণ্ঠে বলল। খেয়ে নেই। সাজিয়া হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল চিত্রার পানে। চিত্রা বুঝলো বোধহয়, সাজিয়ার সোজাসুজি বিছানায় বসল। এরপর শান্ত কণ্ঠে শুধালো। খেয়ে নে, আম্মা আজ ভালো মন্দ রান্না করেছে। দুপুরেই বলতাম, তবে মেহমান আছে বলে আর বলিনি। না করবি না মোটেও। তোর মামি যে কেমন তা সম্পর্কে আমি অবগত। ভদ্র মেয়ের মতো খেয়ে নে। সাজিয়ার চোখে অশ্রুকণা চিকচিক করছে। মা মরা এতিম মেয়ে সে, বাবা বিয়ে করেছে, এরপর ঠাঁই হয়েছে মামার বাড়িতে। মামি একবেলা খেতে দিলে সে নিয়েও ভয়ঙ্কর রকম খোঁটা দেয়। এত বছর মুখ বুজে সহ্য করেছে সে, এতদিন যাবৎ বহু কষ্টে নিজের পড়ালেখা চালিয়েছে। তবে এখন আর বিয়ে আটকানো সম্ভব নয়। কলেজ জীবনে তার সাথে চিত্রার দেখা, সেখান থেকে বন্ধুত্ব। মেয়েটি তাকে নিজের সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করে। এই যে আজ শুক্রবার, আজ যে তার কপালে ভালো মন্দ জোটেনি তাও ধারণা করে ফেলেছে। সাজিয়া প্লেটটি একটু দূরে থেকে জাপটে ধরল প্রিয় বান্ধবী। কাঁদছে মেয়েটি। চিত্রা শান্ত কণ্ঠে বলল। অনেক কেঁদেছিস, এখন খেয়ে নে। সাজিয়া চিত্রাকে ছেড়ে হাত বাড়িয়ে চোখ মুছল, এখনো ফোপাচ্ছে। চিত্রাকে উদ্দেশ্য করে শুধালো। অনেক ভাগ্য করে পেয়েছি তোকে। বাপ মার ভালোবাসা না পেলেও তোর ভালোবাসাই যথেষ্ট আমার জন্য। কথা না বলে খেয়ে নে সাজিয়া। সাজিয়া খাওয়া শেষ করলো, হাত ধুয়ে এসে বসলো চিত্রার পাশে। চিত্রা দীর্ঘশ্বাস ফেলে বলল। তোকে কত করে বললাম বিয়েটা করার প্রয়োজন নেই, আমাদের 3 তলার রুমটাই থাক। টিউশন তো করছিস, যা পারিস তাই দিস। তবে রাজি কেন হলি না সাজি? তুই আর কত করবি চিত্রা আমার জন্য? অনেক হয়েছে। আর না, নিশিত ছেলেটা বোধহয় ভালো। যেদিন দেখতে গেল সেদিন তো তার সাথে কথা বলে ভালো মনে হলো। তবু সাজি, আমি পুরুষ মানুষকে বিশ্বাস করি না। ভয়ঙ্কর হয় এরা। মন বদলাতে 2 সেকেন্ডও সময় নেয় না। আমি ততক্ষণ পর্যন্ত ওই লোককে বিশ্বাস করব না যতক্ষণ তার সাথে আমি কথা বলছি বা বুঝতে পারছি ছেলেটা তোর জন্য সঠিক। তুই একটা কথা ভুল বললি চিত্রা, সব পুরুষ ভয়ঙ্কর নয়। তাহলে তোর বাবাকেও তুই সেই কাতারে ফেলছিস? ভালো খারাপ সব কিছুতেই আছে। কিছু নারীও ছলনাময়ী হয়, তেমন কিছু পুরুষও আছে। সবাই এক নয়, কথাটা মাথায় রাখবি। তোর ধারণা খুব দ্রুত পাল্টাবে। তোর জীবনে সুন্দর পুরুষ আসবে, সে তোকে তোর থেকেও অধিক ভালোবাসবে। চিত্রা তোয়াক্কা করল না সাজিয়ার কথাগুলো। অবুঝকে বোঝানো যায়, তবে বুঝবানকে বোঝানো সম্ভব নয়। সাজিয়া দীর্ঘশ্বাস ফেলল। চিত্রা নির্বিকার ভঙ্গিতে উত্তর দিল। চল বাইরে থেকে ঘুরে আসি, ফুচকা খাবো, পার্কে হাঁটতে যাব। কিছুদিন ধরে আমার একঘেয়েমি লাগছে সব কিছু। হ্যাঁ চল, আমিও বেশ কিছুদিন হলো কোথাও হাঁটতে বের হই না। টিউশনি করে বাড়িতে চলে আসি আর ভার্সিটি যাই। এরপর থেকে তো আবার এগুলো করতে পারবো কিনা বলা যাচ্ছে না। শেষের কথাগুলো হতাশ হয়ে বললেও নিজেকে সামলে নেয় সাজিয়া। চিত্রার দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। নিশীথ ছেলেটা ভালো খবর নিয়েছে সে প্রহরকে দিয়ে। যথেষ্ট নম্র, ভদ্র, সুশীল, দায়িত্ববান একজন পুরুষ নিশীথ। তবুও ভয় হয় তার। চিত্রা এইসব বাদ দিয়ে তৈরি হলো, চুলগুলো সুন্দর করে বেনি করলো। এরপর পার্স নিয়ে বের হলো। ড্রয়িং রুমে এসে অরিহাকে উদ্দেশ্য করে শুধালো। আরিহা, তুমি কি যাবে আমার সাথে? আমরা বের হচ্ছি। অরিহা চট জলদি হ্যাঁ বলে দেয়। প্রহরও সাথে সাথে বলে ওঠে। আপু, আমি আর আশার ভাইও আসি। চিত্রা শক্ত কণ্ঠে সাথে সাথে জবাব দিল। প্রয়োজন নেই তার, আমরা মেয়েরা যাচ্ছি তো। অরিহাকে সাথে করে বেরিয়ে পড়ল চিত্রা এবং সাজিয়া। চিত্রার ব্যবহারে দীর্ঘশ্বাস ফেলল প্রহর। তার সাথে আশারও। এই রমণীকে পেতে হলে যে তার বহু কাঠখড় পোড়াতে হবে সে তা ভালোই বুঝতে পারছে। প্রহরের খারাপ লাগলো নিজের বোনের ব্যবহারে। সে আশারকে উদ্দেশ্য করে অনুনয় করে বলল। আশার ভাই, তুমি কিছু মনে করো না, আপু একটু এরকম, আমরা বরং ঘুরে আসি দুজন। আশার এসব আমলে নিল না। এই রমণী যে অন্যদের থেকে আলাদা সে খুব ভালো করেই বুঝেছে। একবার ভাবলো জিজ্ঞেস করবে প্রহরকে, তবে অস্বস্তিতে জিজ্ঞেস করা হয়ে উঠল না। ওরা দুজনও বেরোলো বাড়ি থেকে। আশারের মাথায় এখন একটি নামে ঘুরছে, সেটি চিত্রা। আশার মাথা থেকে ছেড়ে ফেলতে চাইল, তবে তখনই চোখের সামনে ভেসে উঠছে চিত্রার সেই স্নিগ্ধ নিষ্পাপ মুখখানি। অরিহা পার্কের কিছু বাচ্চাদের সাথে খেলছে। সাজিয়া এবং চিত্রা পাশে থাকা বেঞ্চিতে বসে আছে। দুজনের দৃষ্টি অরিহার দিকে নিবদ্ধ। চিত্রা সব বলেছে সাজিয়াকে। ঘৃণায় চোখ মুখ কুচকায় সাজিয়া। এইসব পুরুষদের জন্যই পুরো পুরুষ জাতিকে ভুল বোঝে সবাই।
চিত্রাকে সাজিয়া নরম কণ্ঠে শুধালো। তখনকার পুরুষটি কে ছিল চিত্রা? চিত্রা নির্লিপ্ত কণ্ঠে শুধালো। আরিহা বড় ভাই আশার মাহমুদ, এখানের সিটি কলেজের শিক্ষক। তার সাথে এমন ব্যবহার কেন করলি? লোকটিকে তো ভদ্রই মনে হয়েছে। এটা করা মোটেও ঠিক হয়নি তোর। তুই সবটা জানিস? আর কিছু বলল না সাজিয়া। আসলেই সে এই সম্পর্কে অবগত। তিনজন পার্ক থেকে বেরিয়ে ফুচকার দোকানে আসে। ফুচকা খেলো তিনজন। সেখান থেকে এলাকাতে কিছুক্ষণ ঘুরে বাড়ি ফিরল। তার আগে সাজিয়াকে চিত্রা রিকশায় তুলে দিয়েছে। সন্ধ্যার পর বাইরে থাকলে যে সাজিয়ার মামি তাকে কথা শোনাবে তার চিত্রার অজানা নয়। বাড়িতে আসতেই দেখলো প্রহর এবং আশার ও বাড়িতে প্রবেশ করছে। অরিহা গল্প জুড়ে দিল ভাইয়ের সাথে। প্রহর বিরক্ত হয়ে হাঁটা দিল। চিত্রাও দ্রুত সিঁড়ি দিয়ে উঠছে। কলিং বেল বাজাতেই আরমান সাহেব এসে দরজা খুলে দেন। সবাইকে একসাথে দেখে হাসেন। বসার ঘরে সবাই এসে বসে চিত্রা বাদে। সে তো বাসায় প্রবেশ করে বাবার সাথে টুকটাক কথা বলে নিজের রুমে চলে গেছে। আশার আরমান সাহেবকে উদ্দেশ্য করে বলে, আঙ্কেল, আপনাদের স্কুলে কি সিট ফাঁকা আছে? আসলে অরিহাকে নিয়ে একটু চিন্তিত। দূরের স্কুলে দিতে চাইছি না। এখন একটু ঝামেলা হচ্ছে ট্রান্সফার নিয়ে। আমি কথা বলে দেখছি, তুমি চিন্তা করো না। ধন্যবাদ আঙ্কেল। আরমান সাহেব এবং আশার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে। অরিহা আর প্রহর চোখে চোখে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। চিত্রা রুমে এসে ফ্রেশ হয়ে নিল। এখন আবার আশারের সামনে বসে থাকতে হবে। এটা তার কাছে অত্যন্ত বিরক্তিকর কাজ। তবে আজ না সহ্য করে নিল। একটা দিনই তো। চিত্রা বসার ঘরে আসতেই দেখলো আরমান সাহেব এবং আশার হেসে হেসে কথা বলছে। চিত্রা বাবার পাশে এসে বসলো। আরমান সাহেব মেয়েকে দেখে হেসে বললেন, এত সময় পর তোমার আমাকে মনে পড়লো আম্মা? আজ সারা দিন তো আমার কাছে আসোনি। কি হলো চিত্রা? শক্ত কঠিন হওয়া চিত্রা 2 সেকেন্ডে পাল্টে গেল। এই জন্য বাবার আদুরে কন্যা। আশার অবাক হয়ে দেখছে। চিত্রা শান্ত সুরে বলল, তুই তো ব্যস্ত ছিলি, আব্বু তাই আসেনি। এই যে দেখো এখন চলে এসেছি। খুশি তো তুমি? হ্যাঁ আম্মা, আমি অনেক খুশি। আশারের ভালো লাগলো বাবা মেয়ের কাণ্ড। কত বছর হয়ে গেল বাবা নেই, দেখা হয় না। সেগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেলল আশার। তখনই মরিয়ম সুলতানা এবং বেলি বেগম নাস্তা নিয়ে আসলেন। বেলি বেগম এবারও মরিয়ম সুলতানাকে একা কাজ করতে দেননি। দুজন গল্প করেছে এবং একসাথে কাজগুলো করেছে। সবাই খাচ্ছে আর হাসি ঠাট্টায় বেঁধে আছে। বেলি বেগম কথায় কথায় বললেন, মেয়েকে একটা টিচার দেওয়া দরকার, পড়তে চায় না মোটেও। মরিয়ম সুলতানা বললেন, হ্যাঁ, ওহরটাও একই কাজ করে, কোচিং ও যেতে চায় না, এত ফাজিল। প্রহর মাথা নিচু করে খাচ্ছে। তার মা সবার সামনে তার মান সম্মানের ফালুদা বানিয়ে ফেলল। ইস, কি লজ্জা! সাথে অরিও বিস্কুটও আছে। বেলি বেগম হঠাৎ বলে উঠলেন, চিত্রামা, তুমি তো পড়াতে পারো আমার মেয়েটাকে। ও তোমায় ভীষণ পছন্দ করে, তুমি কি পড়াবে ওকে? চিত্রা থতমত খেল। মুখটা গম্ভীর হয়ে গেল। বেশ কিছুক্ষণ নীরবতা চলল বসার রুমে। সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে চিত্রার পানে। বেশ কিছুক্ষণ ভেবে সিদ্ধান্ত নিল সে, জি আন্টি, সমস্যা নেই, পড়াবো আমি আরিহাকে। অরিহা তো পারলে খুশিতে নাচত। তবে আরমান আঙ্কেল এবং বড়রা আছে বিধায় নিজেকে সামলে নিল সে। প্রহর তো অরিও বিস্কুটের উপর মহাবিরক্ত। দুজন পাশাপাশি কিছুটা দূরত্ব রেখে বসে আছে এক সোফায়। আশারও বেশ খুশি। প্রতিদিন এখন সে চিত্রাকে দেখবে। নিজেকে সেই 19-20 বছরের যুবক মনে হচ্ছে। তাদের মতোই করছে সে। প্রেমিকাকে নিত্যদিন দেখার জন্য কত বাহানা। আজ রবিবার। ব্যস্ত নগরীতে রিকশায় চড়ে নিজের গন্তব্যে যাচ্ছে চিত্রা নামক রমণী। আজকে ক্লাস নেই, গুরুত্বপূর্ণ। কিন্তু আজ নিশীথ নামক পুরুষটির সাথে দেখা করবে সাজিয়া, তাই সঙ্গে তারও যেতে হচ্ছে। সাজিয়া তাকে ছাড়া যাবে না, তারও যাওয়ার প্রয়োজন ছিল। নিশীথ কেমন তা জানতে হবে। ভার্সিটির অপর পাশে রিকশাওয়ালা নামিয়ে দিল তাকে। ভাড়া মিটিয়ে রাস্তা পার হবে তখন দেখলো একটা বাচ্চা ছেলেকে মারছে কিছু লোক মিলে। চিত্রা দ্রুত পায়ে সেখানে গেল। সবার কথা শুনে বুঝলো ছেলেটি চুরি করেছিল। ধরা পড়েছে তখন। চিত্রা কোনো মতে লোকদের হাত থেকে বাচ্চাটিকে বাঁচিয়ে বেঞ্চে বসালো। বাচ্চা ছেলেটি হাঁপাচ্ছে। অনেকই মেরেছে, নাক দিয়ে রক্ত পড়ছে। বাচ্চাটিকে দেখে মায়া হলো চিত্রার। ব্যাগ থেকে রুমাল বের করে মুখ মুছে দিল, পানি খাওয়ালো। ছেলেটি শান্ত হতেই জিজ্ঞেস করলো,